আমার নাম মোহাম্মদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একজন প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম। ইন্ডিয়ার একটা অংশ হইল, একটা স্টেট হইল আসাম। এই আসামের মরিগাঁও জেলার এই মিকিরভেটা পিএস পোস্ট অফিস মিকিরভেটা, আর আমার গ্রাম হইল খান্দাপুকুরি। আমারে মিকিরভেটা বর্ডার পুলিশে আর কি আমার 23 তারিখে লয়ে এসে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া। তা কালকে আবার আমার করলো কি আসন্ন মাসের আগে আগে করলো কি আমার লয়ে আইতেছে এখানে। আমি আইতে চাই না দেখে আমার খুব মারধর করছে। আচ্ছা থেকে বাইরে কিবা করে হেলাইছে। আমি যেন একজন শিক্ষক খুব বার করছি, হাজার রিকোয়েস্ট করছি, স্যার মই একজন শিক্ষক, আপনাকে শিক্ষকের একটা হেরিকে সম্মান দিও না। পাড়ায় পুরাই একেবারে আমার গাড়ি পড়াইছে আর সুরের মতন আর দুটার পিছনে বাঁধছে, বাইন্ডা লগের মানুষ আইনা বহাইছে, আমারও বহাইছে। তারপরে এই 4টা মান বাজে ফজর নামাজের আজান দিছে, আমি হিনাইয়া পাইছি 4টা মান বাজে আমার হিন্দিয়া 14 জন মিলাইয়া 14 জন মানুষ মিলাইয়া মানে আমার হিন্দিয়া পার করে দিছে বিএসএফ। আচ্ছা, আরেকটি কথা, আপনার স্কুলের নামটা কি? আমার স্কুলের নাম ঠ্যাংখালি খান্দাপুকুরি এলপি স্কুল। আপনার তারা কোথায় থেকে ধরলো, সীমান্ত থেকে না ওখানে শহরে কোথা থেকে? আমার ঘরে তো আটক করে আনছে, আনার পরে ক্যাম্পে রাখছে। আপনার ঘরটা কি সীমান্তের কাছাকাছি? না না, অনেক ভিতরে ওরা। আচ্ছা, এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসবাস করেন? আমি তো ওখানে স্বাধীন হওয়ার আগে আমার বাবা মায় জন্ম হেনে বসবাস করছে। ভারত স্বাধীন ভারতের আদিবাসী। হ্যাঁ। আপনার স্কুলটির নাম কি? আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্দাপুকুরি প্রাথমিক বিদ্যালয়, সরকারি। জি। আপনাদেরকে যে এই বছর নাম আছে কি বলছে, কি বলেন? আমরা তো আর করতে পারি না, বন্দুকের ভয় আছে, আমার কোন সময় শুট করে দেয়। সবের পরে আমার 2 হাত বাইন্দা, আমি তো ভাবছি আমি পার হইতে পারুম না। আমি তো ভাবছি আমার শেষ করে হলাইব। খুব বড় খতমের দোয়া করছি। আর তারপরে আপনাদের কাছে কোনো আইডি কার্ড কি না, সম্পূর্ণ রেখে দিছে, এই ক্যাম্পে রাখছে। আমার লগে 8,000 টাকা আছে, আমি তো দেয় নাই, নেই রাখছে। খাওয়া দাওয়া করার লাগে পয়সা আনছিলাম আর কি। আমার বেডিং সেডিং সব হেনে রেখে দিচ্ছে। আপনার পরিবার জানে? আমার পরিবার এখন পর্যন্ত জান নাই, বোধ খবর যদি পাইছে তো জানবো। আচ্ছা, ঠিক আছে। আমার দর্শক, এখন তো পুশব্যাক করানো হচ্ছে। যারা বাংলাদেশি, যাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে তাদেরকে তো বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। নর্মাল সিস্টেমে তো বাংলাদেশ নিতে চাইছে না, তো সেই জন্য সুযোগ সুবিধা বুঝে ফাঁক ফোকর কোনো জায়গা দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কখনো সুন্দরবনের অংশ দিয়ে, কখনো বা অন্য কোনো প্রান্ত দিয়ে। এটা যেটা হয়েছে, এটা হচ্ছে আসামের একটি জায়গা, বাংলাদেশ প্রান্তের যে জায়গাটা, সেখানকার নাম হচ্ছে কুড়িগ্রাম। আমি দেখছিলাম মিডিয়াতে প্রকাশ পেয়েছে। তো ওই এলাকার একটি অংশ দিয়ে আজকে ভোরের দিকে বিএসএফ ঢুকিয়ে দিয়ে চলে আসে। তো বিএসএফ যখন ঢোকায়, তারপরে খবর পাই ওখানকার যে বিজিবি আছে, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা আবার ওদিক থেকে ঠেলার চেষ্টা করে, পুশব্যাক করার চেষ্টা করে। কিন্তু তখন যেটা খবর, ভিডিও দেখতে পাচ্ছি না, মানে কয়েকটা মিডিয়াতে দেখছিলাম বা শুনছিলাম, যে তখন আবার বিএসএফ কোনো মতেই ফেরত নিতে চায় না। বিএসএফ পাল্টা ফের ঠেলাঠেলি করে, মানে ঠেলাঠেলির মধ্যে একটা পরিস্থিতি হয়। বিএসএফ নাকি সেই সময় গুলি চালায়। এটা হচ্ছে ওদের বক্তব্য, বাংলাদেশিদের লোকেদের বক্তব্য। তো যাই হোক, এ করে সে করে আর ফেরত নেয়নি বিএসএফ, ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে ঢুকে ওই যারা পেছন দিকে দাঁড়িয়ে রয়েছেন, ওই টিম
14 জনের, আর এই ব্যক্তির বক্তব্য ওখানে মানে বাংলাদেশে ঢুকে এই বক্তব্য দেখছি আর কি ভিডিও করে ছাড়া হয়েছে। এবং শুনলেন ওনার বক্তব্য যে উনি হচ্ছেন একজন টিচার, ওনাকে বাড়ি থেকে তুলে আনা হয়েছে, মারধর করা হয়েছে। উনি নাকি ওনার পূর্বপুরুষ নাকি স্বাধীনতা আন্দোলনের দেশ স্বাধীন হওয়ার আগে থেকে ওখানে বসবাস, যেটা বলার চেষ্টা হয়েছে। সব আইডি কার্ড নাকি ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপর বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওনার বক্তব্য বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। আর ওই রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্প যেটা রয়েছে আসামের গোয়ালপাড়াতে, মাটিয়াতে। আমি একবার ওখানে দেখতে গিয়েছিলাম ক্যাম্পটা। যাই হোক, একটা খবরের স্বার্থে ভোটের সময় আমি দেখে এসেছিলাম ক্যাম্পটা। তো ওখানে নাকি ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আজকে ভোরে ভোরে যে নামাজ হয়, আজান হয়, ফজরের আজান, সেই সময় ওখান থেকে নাকি বের করে আনে বিএসএফ, এনে বাংলাদেশের এতে ঢুকিয়ে দেয়, মানে গেট খুলে। তারপরে ওনারা নাকি ওই জিরো ল্যান্ডে যেখানটায় মানে মার্জিন যেখানে, সেখানের দিকে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। এই ব্যাপার। এখন তো এটা দেখতে পাচ্ছেন ওই প্রান্তে ভিডিও হয়েছে, কিন্তু যে কথাগুলো ওখানে বলেছেন এই ব্যক্তি, সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। উনি ওখানে যেভাবে জাহির করেছেন যে আমার পূর্বপুরুষ দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানে, আমি শিক্ষক, তো প্রমাণ করতে পারলেন না। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যদি পূর্বপুরুষ থাকে, তো তার সেটাকে প্রমাণ করার ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নাকি ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া যদি ওই রকম বলা হয়, আসামে কিন্তু অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। আসামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। উনি যে দাবিটা করছেন যে উনি শিক্ষক, ওনার পূর্বপুরুষ দেশ স্বাধীনের আগে থেকে ওখানে থাকেন, তাহলে তো আরো বাংলাদেশের আরো অনেক লোকের, এই আসামে তাহলে আরো অনেক লোকেরই তো তাহলে মানে চলে আসার কথা বাংলাদেশে, বা তাদেরকে পুশ ব্যাক করে দেওয়ার কথা। উনি তো একা বা কয়জন বাঙালি মুসলিম না তো, তাই না? আসামে অনেক বাঙালি আছেন, মানে বাংলায় কথা বলেন, মুসলিম। যদি সত্যি সবাইকে যেটা বলা হচ্ছে, শুনছিলাম যে বাঙালি মুসলিম দেখেছে, বাংলাদেশি বলে ঠেলে দেওয়া হচ্ছে, এটা বলার চেষ্টা হচ্ছে ওখান থেকে। তাহলে যেটা প্রশ্ন, তাহলে যদি 14 জনকে তো না, তাহলে আরো অনেকের নাম, ওখানে প্রচুর বাঙালি আছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি। তাহলে সবাইকে ঠেলে দেওয়া হতো। সেটা হয়েছে কি? ডকুমেন্ট সাবমিট করা। দেখুন, উনি শিক্ষক মানুষ, উনি বলছেন শিক্ষক। আমি অবাক হচ্ছি যে যদি শিক্ষক হয়ে থাকেন, সরকারি স্কুলে বলা হচ্ছে, তো শিক্ষক হলে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হলো নাকি? ধরা পড়ে গেছেন বিষয়টা, শিক্ষক হলেও উনি অ্যাকচুয়ালি জাল সার্টিফিকেট তৈরি করে শিক্ষকতা করছিলেন, সেজন্য কি পাঠিয়ে দেওয়া হলো? না, শিক্ষক সরকারি স্কুলের কি করে হয়? ওনার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট থাকবে না? আর কারো প্রতি হলো না ওই মানে আমি আবার বলছি, বাংলাদেশে প্রচুর মানুষ আছেন, মানে বাঙালি মুসলিম। তো সেখানে এই মানুষটিকে এইভাবে মানে শিক্ষক মানুষ বলছেন, এই বলছেন সেই বলছেন, তো তার ডকুমেন্ট যা হবে তাতে করে সরকার পক্ষ ওখানে যারা বাছাই করছে তারা আশ্বস্ত হবেন না। যারা করছেন ওখানে কাজটা আশ্বস্ত হতে পারবেন না। র্যান্ডাম আকারে পাঠালে তো অনেক লোককে পাঠাতে হতো। আমি যেটা বলতে চাইছি যে র্যান্ডাম আকারে যাকে তাকে পেরেছে ধরে নিয়ে চলে গেছে, বাংলায় কথা বলছে, মুসলিম বাড়ি, তাহলে 14 জন সংখ্যাটা হতো না, সংখ্যাটা অনেক হতো। কোথায় সমস্যা? আদৌ কি ওনার ভ্যালিড ডকুমেন্ট আছে, নাকি ওখানে গিয়ে গল্প শোনাচ্ছেন? যাই না। ওখানকার বিজিবি আবার নিয়েছে, তারা আবার নাকি সব জেরাটেরা করবে, যেটা বলা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তবে যেটা খবর, যে ওখানকার বিজিবি তারা নাকি বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করার চেষ্টা করছিল এই ব্যাপারটা নিয়ে, যাদেরকে পাঠানো হচ্ছে সব ভারতীয়, এখন বলার চেষ্টা হচ্ছে, কিন্তু বিএসএফ পাত্তা দেয়নি, যেটা খবর। তবে দর্শক, এটা নিশ্চয়ই আপনারা দেখছেন, অন্যান্য মিডিয়াতেও এসেছে, আমি নিজেই করেছি। ভারত সরকার কিন্তু কড়া স্টেপ নিয়েছে। শুধু আসাম না, ভারতবর্ষের অন্যান্য, পশ্চিমবঙ্গটার কথা বলতে পারবো না, পশ্চিমবঙ্গে তো এইসব উদ্যোগ নেই, ছেড়ে দিন। পশ্চিমবঙ্গের বাইরে দেশে আরো যেসব রাজ্য রয়েছে দেখবেন, গুজরাটে, মহারাষ্ট্রে, ইউপিতে,
মধ্যপ্রদেশে, দিল্লিতে সব ধরপাকড় চলছে, সব ধরপাকড় চলছে, বাংলাদেশি ধরপাকড়। এবং অবাক লাগছে যে সংখ্যাটা একটা বিরাট আকারে, বিরাট আকার। আর ম্যাক্সিমাম হচ্ছে সব এই মানে আমাদের এই বর্ডার দিয়ে ঢুকে পড়া, মানে পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে। কিন্তু আসামের বর্ডার দিয়ে ঢুকেছে এখন না, আগে যে সরকার ছিল তখন তো অনেকটাই শিথিল ছিল ব্যাপারটা, সেই সুযোগে। এখন যে সরকারটা রয়েছে আসামে, হিমন্ত বিশ্ব শর্মা যে মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার, এখন কিন্তু অতটা সহজ না এখন দিয়ে ঢোকা। কিন্তু এখন ঢোকাটা এই প্রান্ত দিয়ে অনেকটাই তো হচ্ছে, কারণ বিএসএফ বর্ডারে থাকলেও সব জায়গায় তো এ নেই, তারের তো বেড়া নেই, রাজ্য সরকার জমি দেয়নি বলে যেটা বলা হয়ে থাকে। বলে এখনো ওই চলে দালালদের মাধ্যমে যোগাযোগ, মানে ঢোকানো। তো সংখ্যাটা আমরা দেখছি যে বিভিন্ন রাজ্য থেকে যেভাবে ধরা হচ্ছে, অনেক সংখ্যাটা, এবং চেষ্টা হচ্ছে পুশব্যাক করানো। তো এই পুশব্যাক করাতে ওখানকার যে সরকার বাংলাদেশের, তারাও আবার খুব উষ্মা প্রকাশ করছে, বলছে যে না এইভাবে নেব না, এই করবো সেই করবো। নিতে তো হবেই, ভারতের পরিচয় মানে দিতে না পারলে যদি বাংলাদেশের পরিচয় আসে তো নিতে তো হবেই, না নেবে ওই রকম সমুদ্র দিয়ে আর দিয়ে ওই সুন্দরবন দিয়ে ফেলে দিয়ে চলে আসবে। প্রশ্ন হচ্ছে যে কেন আসবেন ভারতে, কেন আসবেন? এবং এই যে এত এরকম চলছে, এবার তো যারা আছেন তাদের তো চলে যাওয়াটা উচিত, যাতে এরকম পরিস্থিতির শিকার না হতে হয়, ঠেলে না পাঠাতে হয়। আগে থেকে গোছগাছ করে কেটে পড়ুন না। এখনো বলছি, এই বাংলাতে যারা রয়েছেন, যারা ভাবছেন যে দিদি আছেন আমাদের কোনো সমস্যা নেই, মানে কেটে পড়ুন আগে থেকে। সরকারের পরিবর্তন একদিন না একদিন হবেই, তখন কিন্তু আর কাপড় গোছানোর সময় পাবেন না। কারণ মানে পরিবর্তিত সরকার কখনো চাইবে না যে বাংলাদেশিদের বোঝাটা আমাদের রাজ্যেও থাকুক, চাইবে না, সব পাঠানো হবে। সুতরাং এখন থেকে কেটে পড়ুন। কোনো দেশই কিন্তু সেটা চায় না যে অন্য দেশের বোঝা সেই দেশে এসে পড়ুক, চায় না। এই সরকার চায় না, মানে এই রাজ্য সরকার, তাদের অন্য উদ্দেশ্য আছে, স্বার্থ আছে, অন্যভাবে কাজে লাগায়। কিন্তু সরকারের পরিবর্তন ঘটলে কিন্তু কোনো চান্স নেই। যতই গল্প শোনান আমরা স্বাধীন হওয়ার আগে এসছি, আমার এই আছে সেই আছে, প্রমাণ না দেখাতে পারলে মুশকিল আছে। আর ওই জাল ডকুমেন্ট তৈরি করে ভাবছেন পার পেয়ে যাব, হবে না। আমি আবার বলছি, জানি না ইনি যে কথাগুলো বলছেন ওনার সত্যি ভ্যালিড ডকুমেন্ট ছিল কিনা, থাকলে ওনাকে পাঠানো হবে। শিক্ষক মানুষ, আমার অবাক লাগছে, তো উনি তো ওখানে গিয়ে দাবিটা করেছেন, এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন যা সব শুনছেন দেখছেন এবং যেভাবে পুশব্যাক করানো হচ্ছে এখান থেকে, অবশ্যই বলবেন দর্শক এই নিয়ে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।